যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে আপনি হচ্ছেন টপ লিস্টেড। হ্যাঁ, আমিও আজকে এটা দেখেছি। 1000 কোটি টাকা আপনি দুর্নীতি করেছেন বা 11,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। কিছুদিন আগে দেখলাম 11,000 কোটি টাকা, আজকে আবার ধাপ করে 1,000 কোটি টাকা নামিয়ে দিল। এটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে যে আপনার বাবা ঠিকাদারি পেতেই পারেন, এক। আবার পাওয়াটা নিয়েও প্রশ্ন তোলা যায়, কারণ আপনি তখন ক্ষমতায় আছেন। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন, সেখানে আপনার নামটাও চলে আসলো। ভুল আরো বড় জায়গায় হয়েছে বলে আমি মনে করি। এখন যদি আপনাকে আবার দায়িত্ব দেওয়া হয়, যে ভুলগুলো যদি আপনি ভুল হিসেবে স্বীকার করে থাকেন, আবার আমি ওই সময়টা রিওয়াইন্ড করতে পারি, তাহলে হয়তো সেই ভুলগুলো শুধরে নেওয়া যেত। এটা আপনার জায়গা থেকেও একটা বিশাল চ্যালেঞ্জের বিষয়। আমিও মনে করি যে এনসিপি যদি এই জোটে না যেত, তাহলে অবশ্যই আরও অনেক জনকে সুযোগ দেওয়া যেত, না হলে জোটটা বিএনপির সাথেও হতে পারত। 1971 সালে যে অবস্থানটা জামাত ইসলামে নিয়েছিল, সেটা অবশ্যই সে সময় তারা দেশ বিরোধী অবস্থান নিয়েছে, এটা আমরা অ্যাকনলেজ করি। অন্তর্বর্তী সরকারের আমলে যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে আপনি হচ্ছেন টপ লিস্টেড। আপনি এবং এভাবে এসছে 1000 কোটি টাকা আপনি দুর্নীতি করেছেন বা 11,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। কি বলার আছে আপনাকে? হ্যাঁ, আমিও আজকে এটা দেখেছি। আমার মনে হয় যে আরেকটু কিছুদিন আগে দেখলাম 11,000 কোটি টাকা, আজকে আবার ধাপ করে 1,000 কোটি টাকা নামিয়ে দিল। আবার কবে নামিয়ে দেয়, উঠিয়ে দেয়। এই বিষয়ে আমি যতদূর জেনেছি যে এই নিউজটা করা হয়েছে যে দুদকে কিছু অভিযোগ গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে গিয়েছে, তারপরে বাকি সকল উপদেষ্টা পরিষদের সবার নামে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে যখন একটা সরকার দায়িত্ব পালন করে, তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই মনক্ষুণ্ণ হয়। সবার মন জুগিয়ে একটা সরকার চালানো সহজ না। এবং যদি কেউ কঠোর অবস্থান বা কঠোর কোনো সিদ্ধান্ত নিতে যায়, যেটা আমি মনে করি 1.5 বছর আমি অনেকগুলো জায়গায় নিয়েছি, যেই কারণে অনেকের সাথে মুখোমুখি অবস্থান আমার তৈরি হয়েছে। এবং সেই জায়গাগুলোতে আমি সাধারণত দেখেছি আমার বাকি সহকর্মীরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, যে তাকেও একটু খুশি রাখা, একেও একটু খুশি রাখা। এটা হয়তো তারা তাদের অভিজ্ঞতার জন্য পারে, সেটা আমি আমার জায়গা থেকে আমি একটু সাদা কালো ভাবেই চলার চেষ্টা করেছি। যে কালো সে কালো, কালোর সাথে আমার কোনো কথা নাই। তো এই কারণে দেখা গেছে যে অনেকেই হয়তো আমাকে শত্রু হিসেবে ধরে নিয়েছে, বা দায়িত্ব পালন করতে গিয়ে যেটা আমার সরকার থেকে আমার কাছে ইনস্ট্রাকশন এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে বলেছেন যে এটা এইভাবে করো, এইভাবে করো, সেটা করতে গিয়ে মাঠ পর্যায়ে এক্সিকিউশনে গিয়ে অনেকে মনে করছে যে আমি তার বিরুদ্ধে কাজ করছি, বা কাউকে বসতে দিচ্ছি না, কাউকে তার মতো করে করতে দিচ্ছি না। আবার এখানে সিন্ডিকেটগুলো অনেক পুরাতন, কোনো জায়গায় তো 36 বছর, 2 যুগ 3 যুগের সিন্ডিকেট, যেমন বিসিবিতেই যদি আমি বলি। তো এগুলো ভাঙতে গিয়ে তাদের স্টাবলিশমেন্টের সাথে আমার ক্ল্যাশ হয়েছে, এবং তাদের এই ক্ষোভটা ঝাড়ার সুযোগ হয়েছে বিভিন্নভাবে। যখন দায়িত্বে ছিলাম তখনও মিডিয়াতে দেখতাম যে একই শিরোনামে একই টেক্সটে 7, 8, 9, 10 জায়গায় নিউজ হচ্ছে। এটা তো আপনারা মিডিয়া কাজ করেন, আপনারা জানেন এটা কীভাবে হয়। একই জিনিস যখন বিভিন্ন জায়গায়, ইদানিং দ্য ডিসেন্ট কিছু জিনিস তারা বের করছে যে কোথায় কোথায় এগুলা একই চোথা দিয়ে নিউজটা হয়, এটার কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। যখন হাউসে ফোন করি তখন বলে ভাই কিছু তো করার নেই, আমাদেরকে দিয়ে গেছে। তো এইভাবে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বাট আমি সবসময় ওপেন আছি যে যদি কেউ কাজ করতে চায়, যদি সরকারও কাজ করতে চায়, যে আমরা শুধু আমি না, আমার অন্তর্বর্তীকালীন সরকার কোথাও কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, বা এই বাজওয়ার্ড থেকে বের হয়ে এসে রিয়েল ওয়ার্কটা যদি কেউ করতে চায়, আই এম রেডি টু হেল্প। বাংলাদেশ জামাত ইসলামের যে এক ধরনের যুদ্ধকেন্দ্রিক যে অবস্থান, যুদ্ধাপরাধী দল বলে অনেকে, বা 71 নিয়ে তাদের যে প্রশ্নের মুখোমুখি হতে হয় সবসময়, সেক্ষেত্রে আপনাদের সদ্য জন্ম নেয়া একটা দল, বাংলাদেশের এরকম কাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের যে অগ্রগণ্য ভূমিকা, সেই দিক থেকে জামাত ইসলামের সঙ্গে ট্যাগ হয়ে যাওয়া, এটাকে ভবিষ্যতের রাজনীতিতে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, বা কতটুকু আপনাদের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে? আমরা আমাদের ক্যাম্পাস টাইম থেকেই স্টুডেন্ট অ্যাক্টিভিজম যখন করতাম, তখন থেকেই ট্যাগিং রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় রেখেছি। 1971 সালে যে অবস্থানটা জামাত ইসলামে নিয়েছিল, সেটা অবশ্যই সে সময় তারা দেশ বিরোধী অবস্থান নিয়েছে, এটা আমরা অ্যাকনলেজ করি। এবং পরবর্তীতে তারা এই বিষয়গুলো জুলাই গণঅভ্যুত্থানের পরেও কয়েকবার তারা পরিষ্কার করেছে, তারা ক্ষমা চেয়েছে। ফলে আমাদের মনে হয়েছে যে সেই বিষয়টাকে পেছনে রেখে আমাদের এখন সামনে এগিয়ে যাওয়া উচিত, এবং তাদের সাথে আমাদের এই বিষয়ে আলোচনাও যতটুকু হয়েছে যে এই বিষয় নিয়ে তারা এখন আর আগের অবস্থানে দলগতভাবে তারা নেই। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায়, আপনারা কি আওয়ামী লীগ ক্ষমা করে দেবেন? সেটা কোন প্রসেসের মধ্য দিয়ে হবে সেটা আলোচনা হতে পারে। অবশ্যই যারা আওয়ামী লীগের এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের শাস্তি হতে হবে, প্রথম শর্ত সেটা। তারপর তাদেরকে এই অ্যাকনলেজমেন্ট এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে এন্ডোর্স করে সামনের দিকে কথা বলতে হবে। তখন আমরা এখানকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আমরা আমাদের জোট আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারি। তবে সেই প্রসেসটাতে তো তাকে আসতে হবে। এবং এই জোটের ক্ষেত্রে আমরা বর্তমান সমসাময়িক আমরা দেখেছি বিগত 17 বছরে এই ট্যাগিংয়ের পলিটিক্স এবং এর মধ্য দিয়ে মানুষকে দমিয়ে রাখা, তার অন্য অন্য বিষয়ে কথা বলার অধিকারকেও এক ধরনের নষ্ট করা, এবং গুম খুন এই বিষয়গুলো আমরা দেখেছি। আয়নাঘর থেকে কত মানুষ ছাড়া পেয়েছে 5ই আগস্টের পর। তো সেই পুরনো রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না।
এবং সেটা আরও সহজ হয়েছে জামাতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করা, তারা জাতির উদ্দেশ্যে তাদের ওই বক্তব্যটা ক্লিয়ার করার কারণে। এবং সামনের দিনেও আই থিঙ্ক যে আমরা এখন পৃথিবী একটা পোস্ট আইডিওলজিক্যাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এখন আমাদের মোর যাওয়া উচিত পলিসি, তারপর একটা ওয়েলফেয়ার স্টেট গঠন করা, মানুষের জন্য একটা রাষ্ট্র বানানোর দিকে। আমরা এখনও যদি ওই আদর্শিক বিষয় এবং যেটা আসলে আপনার আমার জীবনে সরাসরি প্রভাব বিস্তার করছে না এমন বিষয় নিয়ে যদি আমরা বিভক্ত হয়ে থাকি জাতিগতভাবে, যেটা আমরা বিগত 17 বছরের রাজনৈতিক প্র্যাকটিসে দেখেছি, তাহলে আমরা ওই গোলটা অ্যাচিভ করতে পারবো না। আমরা এমন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে থাকবো যেটা আসলে আমাদের লাইফকে কোনোভাবে ইম্প্যাক্ট করছে না।